কিভাবে ফিগমা থেকে এইচটিএমএল এ কাজ করবে সেই জিনিসটা আজকে আমরা দেখব। আপনার ক্লায়েন্ট যখন আপনাকে একটা ফিগমা ফাইল দিবে, তখন আপনারা ওই মেইন ফিগমা ফাইলে কাজ করবেন না। মানে ক্লায়েন্ট যে ইউআরএলটা দিছে ওই ইউআরএল এ কাজ করবেন না। আপনারা ১ম এ যে কাজটা করবেন, যখন আপনাকে এরকম একটা ইউআরএল দিবে এইটাকে ওপেন করবেন। করার পর আপনার ফিগমা ফাইলে এরকম ফিগমা ফাইল ওপেন হবে যদি সে অ্যাক্সেসটা দেয়। ওপেন হওয়ার পর এরকম আপনারা ব্যাক টু ফাইলে আসবেন। আসার পর এটা একটা কপি করে রাখবেন। এটার একটা ডুপ্লিকেট করে রাখবেন। ধরেন এটা আপনার এটাকে ডুপ্লিকেট করে রাখবেন। ডুপ্লিকেট করার পর এই ডুপ্লিকেট ফাইলে কাজ করবেন, কারণ আপনার মেইন ফাইলে অনেক কিছু অ্যাক্সেস পাবেন না। মানে কোনো, ওটা তো ওনার ফাইল, তাই না? ওনার ফিগমাতে তো আপনি এডিট করতে পারবেন না, কারণ আপনার কাজের সাথে অনেক এডিট করতে হবে। এই জন্য আপনাকে সবার প্রথমে এখানে এসে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করে আপনার যে ফাইলটা আসবে এই ফাইলে কাজ করবেন। আপনার যে ফাইলটা আছে এই ফাইলে কাজ করবেন। এভাবে আপনারা কাজ শুরু করবেন। যাই হোক, আমরা কাজ শুরু করে দেই। আপনারা কপি ফাইলে কাজ করবেন। এটা আমার মেইন ফাইল, তো আমি এখানে কাজ করতে পারবো, সমস্যা নাই। আপনারা যেটা করবেন, আপনাকে যে ফাইলটা দেবো আমি, এই ফাইলটা জাস্ট আপনারা আপনাদের কপি করে ওই ফাইলে কাজ করবেন। কারণ আপনি আমার ফাইল এডিট করতে পারবেন না। এডিট না করতে পারলে অনেক কিছু কন্টেন্ট নিতে পারবেন না, অনেক ইস্যু থাকবে আর কি, অনেক কিছু মানে সমস্যা আছে। এই জন্য আর কি আপনারা চেষ্টা করবেন সবসময় যে আপনারা আপনাদের ফিগমা ফাইলে একটা ডুপ্লিকেট করে ওই ফাইলে কাজ শুরু করবেন। দেখেন, ফিগমা ফাইল দেওয়ার পরে প্রথমে ফাইলটা একবার দেখে নেবেন ফাইলটার কেমন হয়। তারপরে এখানে এসে জাস্ট খালি ফাইলটা আপনার দেখবেন। হোমে ক্লিক করলে ফাইলটা ওপেন হবে আর কি। হোমে ক্লিক করার পর, এখানে ক্লিক করার পর আপনি এটার ফুল ভিউ দেখতে পারবেন, ওয়েবসাইটের ফুল প্রোটোটাইপটা দেখতে পারবেন। মানে এখানে ক্লিক করলাম, জাস্ট এখানে ক্লিক করলাম, তাহলে আমাদের ফাইলটা ওপেন হয়ে গেল। দেখেন, এই যে আমাদের ডিজাইনটা কেমন আমরা এখানে দেখতে পারবো। দেখেন, আমাদের হেডার আছে, হিরো ব্যানার আছে, আমাদের টাইটেল আছে, আমাদের প্রজেক্ট আছে, অ্যাবাউট আছে। ডিজাইনটা একবার দেখে নিবেন, তাহলে আপনার প্ল্যান করতে সুবিধা হবে আর কি, কিভাবে ডিজাইনটা শুরু করবেন। ফিগমা কিন্তু বেসিক জিনিস জানা দরকার সবার, কিভাবে ফিগমা থেকে আপনারা কাজ করবেন আর কি। যে বেসিক জিনিস বলতে কি, আপনার প্রথমে এটার গ্রিড লেআউট কত, মানে কন্টেনার সাইজ কত, এটা এটা কিভাবে দেখবেন, তাই না? এটা আপনার শিপ জি যদি এরকম থাকে, তাহলে মানে আপনার গ্রিডগুলো দেখতে পারবেন না। শিপ জি চাপবেন, তাহলে এটা আপনি দেখতে পারবেন। শিফট জি চাপার পর এই কন্টেন্টটা চলে যাবে, তখন আপনি কন্টেন্ট নিতে পারবেন। আপনি যখন এরকম থাকবে, ধরেন এটা গ্রিড লেআউট, গ্রিডের মধ্যে আছে, তো এই জন্য আপনি যখন এটা যদি বাদ দিতে চান, তাহলে আপনি শিফট জি, এই দাগগুলো বাদ দিতে চাইলে শিফট জি করলে আপনার এটা বাদ হয়ে যাবে আর কি। বাদ হয়ে গেল। এখন এখন আপনি যেটা করতে পারবেন, শিফট জি এটা এইভাবে গ্রিড লেআউট নিয়ে এসে আপনি এটা মাপবেন, এটার কন্টেনার সাইজ কত। এটা আছে 1290। হ্যাঁ, আপনি প্রত্যেকটা ফিগমাতে এরকম প্রথমে কন্টেন্টের সাইজটা মেপে নেবেন। কন্টেন্ট সাইজটা 1290। আমরা 1290 উইথ দিয়ে কন্টেন্ট সাইজে কাজ করব, কারণ আপনার পুরো ওয়েবসাইট তো অনেক, মানে এই কন্টেন্ট লেআউটটা আপনাকে এভাবে বের করতে হবে আর কি। এভাবে বের করতে হবে। আর এখন আপনি, আমাদের আপাতত বের করা হয়ে গেছে। এখন শিফট জি চাপার পর আপনার আমাদের এই গ্রিড লেআউটটা চলে যাবে। এখন দেখেন কিভাবে আপনারা এই স্পেস বের করবেন। একটা সেকশন থেকে একটা দূরত্ব, তাই না? জাস্ট এখানে একবার ক্লিক করবেন, আর যেটাতে স্পেস তৈরি করতে চান ওখানে মাউস নিয়ে যাবেন, অল্টার চাপবেন, তাহলে দেখেন 120 স্পেস, এই যে দেখেন 120, তাই না? আবার যদি আপনি দেখেন এই যে এই কন্টেন্টটুকু এইতে কত স্পেস, তাহলে এখানে ডাবল ক্লিক করবেন, এখানে জাস্ট মাউস নিয়ে আসবেন, মানে ওই একটাতে সিলেক্ট করবেন আর একটা মাউস নিয়ে যাবেন, তাহলে 40 পিক্সেল, এটার থেকে দূরত্ব 40 পিক্সেল। এরকম এরকম করে করে আপনারা বিভিন্ন স্পেসগুলো বের করবেন। এটার থেকে ধরেন এটার দূরত্ব কত, ধরেন 120 পিক্সেল, এভাবে স্পেসগুলো বের করবেন। ইমেজ এক্সপোর্ট করবেন কিভাবে, দেখেন এটাকে সিলেক্ট করবেন, ধরেন এটা সিলেক্ট করে এক্সপোর্টে যাবেন। এই যে এক্সপোর্ট, যে কোনো ইমেজে ক্লিক করার পর এক্সপোর্ট করার পর ওটাকে ইমেজ ইজিলি করতে পারবেন। এই যে আমরা ইমেজটা নিয়ে আসছি, আপনি ধরেন এটা সিলেক্ট করবেন, ইমেজটা এক্সপোর্ট করবেন কিভাবে, জাস্ট এখানে ক্লিক করলেন, এই পাশে দেখুন এক্সপোর্ট লেখা আছে। এই যে এক্সপোর্টে ক্লিক করলে এখানে বিভিন্ন ভার্সন আছে, এই পিএনজি যেটা লাগবে আপনার সেই ইমেজটা নেবেন, আপনার যেটা লাগবে সেটা নেবেন, আর এই এক্সপোর্ট করলে এটাই নিয়ে কাজ করতে হবে। আরেকটা বিষয় আছে, সেটা টাইপোগ্রাফি দেখতে হবে। ধরেন এই কন্টেন্টের ফন্ট সাইজ কত, তাই না? এই কন্টেন্টের ফন্ট সাইজ কত, কন্টেন্টটা কি টাইপোগ্রাফি ইউজ করছে ওটা দেখতে হবে আপনাকে। এই ধরেন প্রত্যেকটা কন্টেন্টের উপর ক্লিক করলে দেখতে পারবেন, এই যে টাইপোগ্রাফি নামে একটা অপশন আছে, মনে রাখবেন এই অপশনটাতে আপনি ফন্টটা কি ফন্ট, ধরেন ইন্টার ফন্ট, এটা কি বোল্ড, ফন্ট ওয়েটটা কি বোল্ড না কি, এটা দেখতে পারবেন। এটা হলো ফন্ট ওয়েট, মনে রাখবেন। এটা হলো ফন্ট সাইজ, এটা হলো লাইন হাইট, মনে রাখবেন।
এই জিনিসগুলো লাগবে, সবসময় লাগবে। এটা ফন্ট টাইপ ইন্টার নামে একটা গুগল ফন্ট আছে, এটা ইউজ করা হয়েছে। মনে রাখবেন যে এইভাবে ফন্টগুলো বের করতে হয়। প্রত্যেকটা কন্টেন্টের উপর ক্লিক করলে ওই কি কন্টেন্ট ইউজ করা হয়েছে, ইন্টার, এটার ফন্ট ওয়েট কত, মিডিয়াম, এটার ফন্ট সাইজ কত, 20, এটার কালার কত, ফিলে, এই ফিলে গেলে কালার পাবেন, প্রত্যেকটা কন্টেন্টের কালার এই ফিলে পাবেন। তারপরে আপনার এই যে সেম জিনিস অ্যাবাউট, ধরেন এটা ক্লিক করলেন, এখানে দেখবেন টাইপোগ্রাফিতে এটা কি আছে, কি ফন্ট, ইন্টার, বোল্ড, 64 ফন্ট সাইজ, লাইন হাইট কত, 90, এরকম প্রত্যেকটা কন্টেন্টে ক্লিক করলে আপনারা এরকম দেখতে পারবেন। এভাবে আপনারা প্রত্যেকটা ফন্ট গুলো বের করতে পারবেন। যাই হোক, আমরা কাজ করতে করতে জিনিসগুলো দেখবো। আমরা আপাতত বেসিক জিনিসটা দেখলাম, কিভাবে স্পেসিং বের করতে হয়, কিভাবে ফন্টের সাইজ বের করতে হয়, কিভাবে লোগো এক্সপোর্ট করতে হয়। আমরা আস্তে আস্তে কাজ করতে করতে আমরা সব ইমপ্লিমেন্ট করব। আমরা আপাতত এটা ওপেন, আপনি ওপেন করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই, লাইভ ভিউতে ওপেন করে রাখতে পারেন। আমরা এখন মূল ফাইলে কাজ শুরু করে দেই। মূল ফাইলে কাজ শুরু করে দিয়ে আমরা প্রথমে একটা কি করব, একটা এইচটিএমএল ফোল্ডার নিলাম। এইচটিএমএল ফোল্ডারে index.html ক্রিয়েট করলাম, style.css ক্রিয়েট করলাম। আর index.style মনে রাখবেন, যত অ্যাসেট আছে, ইমেজ আছে, সবকিছু একটা অ্যাসেট নামে ফোল্ডার তৈরি করবেন। মানে উপরে কিছু রাখবেন না, এটা বলে ইটিএস অ্যাসেট নামে ফোল্ডারে দুইটা ফোল্ডার করবেন, একটা হলো ইমেজ, একটা ইমেজ, আর একটা হলো সিএসএস। আমরা যত সিএসএস, আর একটা ফোল্ডার করবেন জাভা স্ক্রিপ্ট, জেএস। আপাতত আমরা জেএস শিখি না, জেএসটা পরে শিখবো। এই স্টাইলটা সিএসএসটা নিয়ে আপনি এখানে ফেলাই দেন। আমরা এখান থেকে স্টাইলটা লোড করে দেবো, ইমেজগুলো এখানে নিয়ে এসে এখান থেকে কাজ করব। জাস্ট আমরা কি বলছি, প্রথমে আমরা একটা জাস্ট ডক টাইপ এইচটিএমএল নিয়ে আসার পর আমরা এইচটিএমএল যে বেসিক স্ট্রাকচার এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর স্টাইল ডট সিএসএসটা আমরা কি করলাম, লিঙ্ক করে দিলাম। আমরা জানি কিভাবে লিঙ্ক করতে হয়, অ্যাসেটস এর মধ্যে আছে, সিএসএস এর মধ্যে আছে স্টাইল ডট সিএসএস। জাস্ট স্টাইল ডট সিএসএসটা আমাদের লিঙ্ক হয়ে গেল। স্টাইল ডট সিএসএসটা আমরা ওপেন করে ফেলি, আমরা এখানে কাজ করব। আমরা কাজ করতে করতে সব দেখবো। দেখেন, আমরা বললাম যে জাস্ট ইমেজটা লাগবে, ধরেন আমাদের ইমেজটা আপাতত লাগবে না, আপাতত লেআউটটা দেখবেন এখানে কি লেআউট আছে এটারে। ধরেন এক পাশে কি আছে, লোগো, এক পাশে মেনু। আমরা লেআউটটা বানাই ফেলি, এক পাশে লোগো, এক পাশে মেনু। আমরা পাশাপাশি কন্টেন্ট করার জন্য কি করি, ডিসপ্লে ফ্লেক্স দেয় না, ডিসপ্লে ফ্লেক্স যদি দেই তাহলে কি হবে, পাশাপাশি বসে যাবে। তারপর কি করব, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিব, তাহলে দুইটা দুই পাশে বসে যাবে। দেখেন কিভাবে কাজ করতে হয়। হেডারটা অবশ্যই হেডার ট্যাগের মধ্যে নেবেন, হেডার ফুটার অবশ্যই হেডার ফুটার ট্যাগের মধ্যে নেবেন। আর আমরা সেকশনগুলো করবো সেকশন ট্যাগের মধ্যে, মনে রাখবেন এটা মাস্ট করতে হবে। এগুলো হলো সিমেট্রিক ট্যাগ, এগুলো আপনাকে মাস্ট করতে হবে আর কি। হ্যাঁ, না দিলেও কাজ করবে, কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন হলো না। হেডারটা হেডার ট্যাগের মধ্যে করবেন। মানে এখানে আপনি হেডার নিলেন, আপনি আপনি আরেকটা কাজ করেন, সেটা হলো আমাদের কি কি আছে, একটা হলো ধরেন মেইন হেডার, মেইন হেডার নামে আমরা একটা মেইন ক্লাস নেই। নেওয়ার পর আমরা আমাদের দুইটা দুইটা কি আছে দেখেন, একটা লোগো আছে আর একটা মেনু আছে। লোগোর জন্য আমরা লোগো তৈরি করি। লোগো ধরেন আপনার এটার নাম দেই মেইন লোগো, এর মধ্যে ইমেজ থাকবে, আর একটা মেনু আছে, তাই না? মেনুটা অবশ্যই আপনারা মনে রাখবেন নেপ ট্যাগের মাধ্যমে দিবেন। এগুলো স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা কাজ করতেছি। আপনার ডিপ দিলেও কাজ করবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করতেছি। মেনু ট্যাগগুলো ন্যাবের মধ্যে দেওয়া লাগে, দিতে হয় আর কি, তাহলে সহজেই বুঝতে পারে যে কেউ যে এটা মেনু। হ্যাঁ, যাই হোক, আমরা ন্যাবের মধ্যে ধরেন আমরা মেনু নেব। মেনু বানাবো কিভাবে, ইউএল এলাই, এটা লিস্ট আকারে শো করতেছে, আমরা এটা লিস্ট আকারে বানাবো ধরেন। তাহলে আমরা ইউএল নেই, ইউএল ইউএল এর মধ্যে কি হবে, ইউএল এর মধ্যে এলআই ট্যাগ হবে, এল এর মধ্যে কি হবে, এ ট্যাগ হবে। দেখেন কিভাবে মেনু বানায়, এগুলো তো লিঙ্কেবল হবে, তাই না? লিঙ্কের জন্য আমরা এই ট্যাগটা নিছি আর কি, এই ট্যাগটাতে লিঙ্ক করা হয়। আর ইউএল এলআই কেন নিছি, এটা এক ধরনের লিস্ট, এই জন্য আমরা ইউএল এলআই নিছি। দেখেন কিভাবে করতে হয়। কারণ আপনার এই কন্টেন্টগুলো নেশন, কন্টেন্ট একটা নিয়ে আসলেন, আমাদের চারটা মেনু, চারটা কন্টেন্ট নিয়ে আসলাম। এখানে ধরেন অ্যাবাউট, প্রজেক্ট, স্কিলস, আর একটা আছে আপনার কন্টাক্ট।
আমরা 4টা মেনু এখানে হ্যাশ দেন। আপাতত আমাদের মেনু লিঙ্ক করার দরকার নাই। এখানে হ্যাশ দিলেন, আর এই যে আপনার এখানে একটা ক্লাস দিতে পারেন। ধরেন মেইন মেনু নামে একটা ক্লাস দিতে পারেন, কারণ আমরা ক্লাস ধরে ডিজাইন করব। আর এখানে আপনার লোগোটা বসাই দেন। লোগোটা কি আমরা এক্সপোর্ট করছি? আমরা জানি, জাস্ট ক্লিক করবেন একটা লোগোর উপর, ক্লিক করে এই যে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে পিএনজিতে নেবেন, যেমন পিএনজি দরকার, যেহেতু আমাদের অনেক, জাস্ট পিএনজি নিলে এটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না আর কি। জাস্ট লোগোটা এক্সপোর্ট হলো, আমাদের ফাইলটাতে আমরা লোগোটা নিয়ে যাই এইচটিএমএল ফোল্ডারের ভিতর, অ্যাসেট, ইমেজ, লোগো। ধরেন এখানে আপনার লোগো নাম দিয়ে দেন। মানে যা কাজ করবেন মিনিংফুল কাজ করবেন, মানে মিনিংফুল যেন সবাই যেন দেখে বোঝে আর কি। অ্যাসেটস, ইমেজের মধ্যে লোগো। অবশ্যই অল্টারনেটিভ ট্যাগটা দিবেন, কারণ অনেক সময় ইমেজ মিসিং হলে এটা আর কি শো করবেন। লাইভ সার্ভার ওপেন করি আমরা। আমরা আপাতত আমরা আমাদের মেইন যে ব্রাউজার আছে এটাতেই করি, সমস্যা নেই। আমাদের কি দেখেন আউটপুটটা চলে আসলো, তাই না? হেডার মোটামুটি চলে আসছে, এটা এখন আমাদের ডিজাইন করতে হবে। আমরা কি বলছিলাম পাশাপাশি, ও আমাদের আর একটা বিষয়, আচ্ছা আমরা আগে পাশাপাশি নিয়ে আসি, তাহলেই বুঝতে পারবেন পাশাপাশি কিভাবে নিয়ে আসে। আমরা জানি, দেখেন এই মিটের মেইন ট্যাগ না, আমরা মেইন ট্যাগটা ধরেন এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, তাই না? আমরা এই দুইটা এলিমেন্টকে পাশাপাশি নিয়ে আসবো। মেইন এলিমেন্ট কি? এই যে এটা, মেইন এলিমেন্টকে আমাদের ধরতে হবে। মনে রাখবেন, যে এলিমেন্টগুলোকে পাশাপাশি নিয়ে আসতে যাচ্ছেন তার মেইন এলিমেন্টকে ধরবেন। এই দুটো এলিমেন্টকে পাশাপাশি নিয়ে আসতে যাচ্ছে, এটা লোগো এলিমেন্ট, এটা মেনু এলিমেন্ট। এই দুটো এলিমেন্টকে পাশাপাশি করার জন্য মেইন হেডারটাকে ধরতে হবে, মনে রাখবেন। আর অবশ্যই কমেন্ট করবেন, প্রত্যেকটা সেকশন কমেন্ট করে কাজ করবেন। ধরেন এটার নাম কি, হেডার, হেডার সিএসএস। কারণ কমেন্ট কেন করব? কমেন্ট করলে আপনার যে কেউ বুঝতে পারবে সহজে যে এটা হেডার সিএসএস, এটা হেডারে সিএসএস সেকশন আর কি। আমরা মেইন হেডারে কি বলবো, ডিসপ্লে ফ্লেক্স করে দেব, তাহলে আমাদের পাশাপাশি বসবে। দেখেন পাশাপাশি বসছে না? আগে নিচে নিচে ছিল, পাশাপাশি বসবে। এখন আমরা কি করব, জাস্টিফাই কন্টেন্ট, ধরেন আপনার স্পেস বিটুইন দেই, মানে দুইটা দুই পাশে বসবে। দেখেন এই যে দুটো দুই পাশে বসছে, কিন্তু আমাদের কন্টেন্ট লেআউট কি আমরা বলছিলাম না, আমাদের শিফট, আপনি শিফট জি চাপেন তাহলে এটা ওপেন হয়, আবার শিফট জি চাপলে এটা সরাই যায়। মনে রাখবেন, শিফট জি ওপেন, শিফট জি চলে যায়। তো শিফট জি চাপার পর আমরা কি করব, কন্টেনার হাইট কত, এই যে এটাতে আসবেন, এই যে এটা রেক্ট্যাঙ্গেল আর কি, ফ্রেম আর কি। ফ্রেমটাতে আসার পর এখানে ক্লিক করলে মাপা যায় আর কি, এটা ওই কত এটা দেখা যায়। দেখেন নিচে দেখা আছে 1290, এই যে এখানে আপনি ফ্রেমটা নিয়ে আপনি ইজিলি যে কোনো জায়গায় মাপতে পারবেন এটার উইথ কত, হাইট কত। এই যে 1290, আপনার কন্টেনার সাইজটা 1290, মনে রাখবেন। আপনার কন্টেন্ট সাইজটা 1290 মনে রাখবেন। এই নামে একটা আমরা উইথ সেট করে দেবো। দেখেন আমাদেরটা কিন্তু পুরো উইথ হয়ে গেছে, আমাদের পুরো উইথ দরকার নেই, আমাদের দরকার মাঝখানে আর কি কন্টেন্টগুলো। তাহলে আপনি একটা মনে রাখবেন, কন্টেন্ট সাইজ দিবেন, কন্টেন্ট সাইজ, কন্টেনার দিবেন একটা, কন্টেনারের ভিতর কন্টেন্টগুলো রাখবেন। ধরেন কন্টেনার, কন্টেনার নামে একটা ক্লাস নিলেন, এই ক্লাসটার ভিতর আপনি পুরো সবকিছু রাখবেন। এই যে হেডারটা শুধু প্রথমে থাকবে, বুঝছেন আপনারা? এভাবে আসলে কাজগুলো করবেন আর কি। প্রথম থেকে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না করলে হয় কি, আপনারা মানে ব্যাড প্র্যাকটিস প্রথম থেকে করলে আপনারা ব্যাড প্র্যাকটিসই করবেন। এই জন্য প্রথম থেকে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করার চেষ্টা করবেন। দেখেন এখানে সেকশনগুলো লিখে দিবেন, এটা কি সেকশন, এটার নাম হলো হেডার সেকশন। প্রত্যেকটা সেকশন কমেন্ট করে করে করবেন, কারণ এটা ইউজার ফ্রেন্ডলি আর কি, সহজে বুঝতে পারবে এটা হেডার, এটা হেডার থেকে কিছু চেঞ্জ করতে হলে এখানে চেঞ্জ করতে হবে আর কি। আবার সিএসএস লিখলেন, হেডার সিএসএস চেঞ্জ করতে হলে এখানে চেঞ্জ করবে আর কি। আমরা কন্টেনার সাইজটা দিয়ে দেই। আমরা কি করছি, প্রথম সেকশন নাম দিবেন, হেডার, হেডার ফুটার হেডার ট্যাগের মাধ্যমে দিবেন, সেকশনগুলো সেকশন ট্যাগের মাধ্যমে দিবেন। তারপরে কন্টেনার নেবেন, কন্টেনারের মধ্যে সব থাকবে। কন্টেনার সব সব থাকার কারণ কি, আমরা কন্টেন্টগুলো ওই কন্টেনারের মধ্যে রাখবো। কন্টেনারের উইথ দেন, আমাদের যে কন্টেনারের উইথ ধরেন আমরা বলছি কি উইথ হবে আমাদের কত, 1200
90 পিক্সেল, তাই না? তাহলে দেখেন আমাদের কন্টেন্ট গুলো 1290 পিক্সেল হয়ে যাবে। এই যে 1290 হয়েছে, কিন্তু আমাদের কন্টেন্ট গুলো সেন্টারে না। মনে রাখবেন, সেন্টারে আসার জন্য একটা ট্রিক্স আছে, সেটা হলো মার্জিন অটো দিবেন। মার্জিন অটোর কাজটা হলো আপনার এই 1290 নিয়ে মাঝখানে কন্টেন্টটা নিয়ে আসবে, কিন্তু লেফট রাইটে গ্যাপ তৈরি করে ফেলবে, মার্জিন দিয়ে অটো নিয়ে নেবে আর কি। মানে স্ক্রিনের 1290 নিয়ে মাঝে আপনার আর কি গ্যাপ দিয়ে দিবে আর কি। এটা কিভাবে করলাম, মার্জিন উইথ দিয়ে দিলাম, মার্জিন অটো দিয়ে দিলাম। জাস্ট এখন আমাদের এই ডিজাইনটা করা লাগবে। এটা কিভাবে করবেন, সেম পাশাপাশি করার জন্য আমরা ডিসপ্লে ফ্লেক্স জানি। মেইনটাকে ডিসপ্লে মানে এই এলিমেন্টগুলোকে আমরা পাশাপাশি করব, তাহলে মেইনটাকে ধরেন, মেইন মেনু। মানে এই ফ্লেক্সটা এর জন্য গুরুত্বপূর্ণ, আপনাকে বুঝতে হবে কখন ফ্লেক্স ধরতে হবে আর কি। কোন এলিমেন্টগুলোকে মনে রাখবেন পাশাপাশি করবেন, ধরেন এই এলিমেন্টগুলো পাশাপাশি করবো, তাহলে ওইটার মেইনটাকে ধরবেন, মনে রাখবেন। আমরা কি করছি, এই লোগো আর এটাকে পাশাপাশি বসাতে চাচ্ছি, এর জন্য এটার মেইনটাকে ধরছি। এরকম পাশাপাশি পর ধরেন আমরা এটাকে মেইনটা ধরবো, এটা পাশাপাশি বসাবো। তাহলে মেইনটাকে ধরেন, মেইন মেনু, ডিসপ্লে ফ্লেক্স। তাহলে দেখেন পাশাপাশি বসছে, কিন্তু আমাদের এখানে ডট আছে, এই জিনিসগুলো বাদ দিয়ে দেবো। ডট বাদ দেওয়ার জন্য আপনাকে বলতে হবে লিস্ট স্টাইল নান। ওগুলোর নাম হলো লিস্ট স্টাইল। লিস্ট স্টাইল নান মানে তুমি ওগুলো শো করাও না, এই যে বলে দিছি। আর প্রত্যেকটা আইটেমের নিচে দেখেন আন্ডারলাইন আছে, এটাকে বলে টেক্সট ডেকোরেশন। এই ট্যাগে টেক্সট ডেকোরেশন ডিফল্ট ভাবে পায়, এই জন্য আপনাকে বলে দিতে হবে এটা একটা কার মধ্যে আছে দেখেন, মেইন মেনুর মধ্যে এলাই এ, তাই না? মেইন মেনুর মধ্যে এলাই এর মধ্যে এর মধ্যে ক্লাসটাকে ধরেন এখন মেইন মেনু এলাই এ। এখানে কি করবো আমরা, টেক্সট ডেকোরেশন নাম। তাহলে ওই স্পেসটা চলে যাবে, দেখেন স্পেসটা চলে গেছে, তাই না? মানে আন্ডারলাইনটা চলে গেছে। এখন আমরা যেটা করব দেখেন, আমরা করব এই যে গ্যাপ তৈরি করব, একটা থেকে একটা কত গ্যাপ। আমরা বলছি যে ওইটা সিলেক্ট করবেন, অল্ট, তারপরে মাউস নেবেন, অল্টার দেখবেন, এটা হচ্ছে 42, তাই না? আপনি আমাদের স্পেস 42 দিব আমরা। মানে একটা থেকে আমরা কি বলছি, ওই কন্টেন্ট সিলেক্ট করবেন, আর একটার আবার মাউস নেবেন, তারপরে অল্টার, আপনার কিবোর্ডের অল্টার। তাহলে মাউসটা 42 স্পেস দেখতে পারবেন, কোনটার কত স্পেস এভাবে বের করতে হয় আর কি। তাহলে আমরা গ্যাপ দিয়ে দিই 42। গ্যাপ তো আমরা জানি, গ্যাপ নামে একটা প্রপার্টি আছে, গ্যাপ 42 পিক্সেল। তাহলে দেখবেন অটোমেটিক আপনার এটা সরাই গেছে আর কি। এই যে অটোমেটিক এটা সরাই গেছে। এখন আমাদের যেটা কাজ সেটা হলো, দেখেন এটা কি ফন্ট ইউজ করছে, এটা মনে রাখবেন। এটা ফন্ট ইউজ করছে ইন্টার, ইন্টার ফন্ট, গুগল ফন্ট একটা। এই ফন্টটা আমাদের ইউজ করতে হবে। ফন্ট সাইজ কত, 20। তাহলে আমরা আস্তে আস্তে শিখবো কিভাবে ফন্ট কত মিডিয়াম। দেখেন ইন্টার নামে ফন্টটা আগে ইমপ্লিমেন্ট করি। আমরা গুগল ফন্ট ইমপ্লিমেন্ট করা জানি, আগে জিনিসগুলো বারবার দেখছি। গুগল ফন্ট ইমপ্লিমেন্ট করেন। গুগল ফন্টে আগে কোনো ফন্ট থাকলে এখানে থাকবে, রিমুভ করে দেবেন আর কি। গুগল ফন্টে আসার পর ইন্টার, ইন্টার নামে সার্চ দেবেন। ইন্টার নামে সার্চ দিলে প্রথম ইন্টার ফন্ট পাওয়া যাবেন। এখানে ক্লিক করলে গেট ফন্টে ক্লিক করবেন, এখানে গেট এমবেড কোডে যাবেন। তারপরে এখানে দেখবেন লিঙ্ক আর ইম্পোর্ট, অবশ্যই ইম্পোর্টে ক্লিক করবেন, লিঙ্ক দরকার নাই। ইম্পোর্ট আসলে এই জাস্ট এই ফাইলটা নেবেন, এইটুকু। স্টাইল কপি করার দরকার নাই, স্টাইল কপি করলে এটা আপনার দরকার নাই। আপনি জাস্ট এই ইম্পোর্টটা এইটুকু কপি করবেন, করে আপনার সিএসএস ফাইলের মেইন যে উপরে আছে ওই জায়গাতে ফেলাই দেবেন। আপনি এটা হয়ে গেল, কিন্তু কাজ করবে, এটা দিলে কি কাজ করবে? কাজ করবে না। এটা দিলে কি ফন্ট চেঞ্জ হবে? হবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আপনার এই যে ফন্ট ফ্যামিলিটা সেট করে দিতে হবে। এই ফন্ট ফ্যামিলি আপনার যে যে ট্যাগে দিতে চান দিতে পারবেন। আপনি যদি শুধু বডিতে দেন, তাহলে আপনার পুরো ওয়েবসাইটে পাবে আর কি। আমরা যেহেতু একটা ফন্টে ইউজ করছি, টাইটেলে কি দেখেন, টাইটেলও ইন্টার, কন্টেন্টও ইন্টার। অনেক সময় কি দুইটা ফন্ট থাকে, তখন কিভাবে ইউজ করবেন? তখন ট্যাগে দিতে হয় আর কি। H1, H2, H3, H4, H5, H6 এই একটা ফন্ট দিতে হয়, বডিতে একটা ফন্ট দিতে হয়। মানে এরকম আর কি। ফন্টটা আপনার আলাদা আলাদাভাবে ট্যাগগুলোতে ফন্ট দেওয়া যায় আর কি। সেটা আমরা আস্তে আস্তে দেখবো। আমরা যেহেতু শিখতেছি, আমরা একটা ফন্ট নেই দেখি। আমরা আবার ইন্টারটাই দেখি, জাস্ট এই কপি করবেন ফন্টটা হলে, আপনার হলো এই যে বডিতে দিলেন, তাহলে দেখবেন আপনার ওয়েবসাইটে ফন্ট পেয়ে গেছে। এই যে ফন্ট কিভাবে আপনি ফন্ট ফাইন্ডার দিয়ে বুঝতে পারবেন কিভাবে ফন্ট ফাইন্ডার দিয়ে ইজিলি বের করা যায় আর কি। যাই হোক, আমরা ফন্টটা আমরা ইমপ্লিমেন্ট করলাম। এখন আমাদের যে কাজ সেটা হলো
কিভাবে করছি, জাস্ট গুগল ফন্ট লেগে সার্চ দিচ্ছে, গুগল ফন্টে এন্টার করছি, গেট কোড করছি, গেট এমবেড কোডে এসে ইম্পোর্ট করছি। এই যে এই কোডটা নিচ্ছি ফন্ট ফ্যামিলি, এই জিনিসগুলো আমরা আগেও দেখছি, হ্যাঁ এই জিনিসগুলো আর বিস্তারিত বলতেছে না। আমরা আগের ক্লাস, যারা বুঝতেছেন না আগের ক্লাসগুলো দেখেন ভালো করে, তাহলেই বুঝবেন। কারণ আমরা স্পেস নিচ্ছি, আমার কালারটা দরকার তাই না? কালার করার জন্য এটাকে আপনাকে যেটা বলতে হবে, এটা কি কালার। আমরা প্রত্যেকটা কন্টেন্ট আপনারা স্ট্যান্ডার্ড মেনটেন করবেন, প্রত্যেকটা কালার ভেরিয়েবলের মাধ্যমে নিয়ে সিএসএস ভেরিয়েবল লেগে সার্চ দিবেন, সিএসএস ভেরিয়েবল সার্চ দিলে কিভাবে কাজ করে ভেরিয়েবল দেখেন, প্রত্যেকটা ভেরিয়েবল রুটের মাধ্যমে নেওয়া হয়, ভেরিয়েবলের মাধ্যমে কি আপনি কালারগুলো সেট করতে পারবেন, এইভাবে রুটের মাধ্যমে কালারগুলো নিয়ে আসবেন। ভেরিয়েবলের কাজ কি, ভেরিয়েবলের মাধ্যমে আপনি সহজে কন্টেন্ট কালারগুলো চেঞ্জ করতে পারবেন আর কি। মানে আপনার কালার মানে এক জায়গায় লিখলে বারবার লেখা লাগবে না, জাস্ট কালার নেমটা লিখলেই হবে আর কি। তারপরে আর কি এইভাবে কালার কোডগুলো লিখতে হয় রুট দিয়ে, আপনার হলো এরকম কালারগুলো লিখতে হয়, মানে ভেরিয়েবল রুট দিয়ে কালার জাস্ট ডাবল ড্যাশ কালার নেম কালার কোড, জাস্ট পরে এই কালার কোডটা ডিক্লেয়ার করলেই হয়। দেখেন কিভাবে ডিক্লেয়ার করে, জাস্ট এইভাবে ডিক্লেয়ার করবেন আর কি। এই যে জাস্ট ভ্যারিয়েবল লিখে জাস্ট কালার নেমটা ডিক্লেয়ার করবেন, বুঝতে পারছেন? যে রুট লিখবেন, রুট রুট নামে একটা মেথড আছে, রুটের মাধ্যমে লিখবেন রুট সেকেন্ড ব্র্যাকেট, রুটের কোলন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, তারপরে কালার নেম কালার কোড, ঠিক আছে? আবার যেখানে কোডটা বসাবেন জাস্ট এই ব্যাকগ্রাউন্ড কালার, এখানে যদি আপনি ডিরেক্ট এই কালারটা বসান তাও কিন্তু কাজ করবে, কোনো সমস্যা নেই, আমরা এইভাবে দেখছি তাই না? তাও কাজ করবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের স্ট্যান্ডার্ডটা হলো কি, এইভাবে কাজ করবেন, ভেরিয়েবল লিখে কালার নেমটা দেবেন, তাহলে আপনার কালার কোড বারবার চেঞ্জ করা লাগবে না, জাস্ট এখানে চেঞ্জ করলেই হবে। সেটা আমরা দেখবো, একবার দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা মেনুর কালারটা সেট করে দিই, তাহলেই বুঝতে পারবেন। মেনুর কালারটা কি, মেনুর কালার এটা ধরেন, তাহলে এটার কালার ধরেন, এটা মেনু কালার নামে একটা কালার লিখি আমরা। ধরেন মেনু কালার, মেনু কালার লেখার পর আপনি আপনার কালার কোডটা এখানে ফেলাই দেন, অবশ্যই হ্যাশ দিবেন, কালার কোডের আগে হ্যাশ দিতে হয়। আমরা এখানে ইমপ্লিমেন্ট করব মেনু কালার এখানে, তাহলে আমাদের কি করতে হবে, আমরা জানি কালার নামে প্রপার্টি আছে, কালার নিয়ে ভ্যারিয়েবল লেখার পর এখানে আপনার এই যে এই মেনু কালারটা নিয়ে আসবেন, নিয়ে আসার পর কন্ট্রোল কপি করবেন, তাহলে দেখবেন আপনার কালারটা পেয়ে গেছে। আর এইভাবে কালার কোডগুলো ইমপ্লিমেন্ট করবেন, দেখেন কালার কোডটা চেঞ্জ হয়ে গেছে তাই না? এটাকে বলে ভ্যারিয়েবল আর কি, সিএসএস ভ্যারিয়েবল, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা এইভাবে কিছু কিছু জিনিস আমাদের মিসিং আছে, এই জিনিস প্রজেক্টের মাধ্যমে আমরা সবকিছু ক্লিয়ার করে ফেলবো। আশা করি আপনারা ব্যাপারটা বুঝছেন, এই জন্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন, না হলে জিনিসগুলো বুঝবেন না আর কি, কিভাবে ভেরিয়েবল ইমপ্লিমেন্ট করতে হয়। দেখেন জাস্ট কি বললাম, রুটের মধ্যে একটা কালার নেম দিলাম, কালার নেমের মধ্যে কালার কোড দিলাম, জাস্ট এখানে ভেরিয়েবলের মধ্যে কালার কোডটা ডিক্লেয়ার করে দিলাম। আপনি যদি ডিরেক্টলি কালারটা বসাই দেন তাও কাজ করবে, কোনো সমস্যা নেই। আপনার বুঝতে সমস্যা হলে আপনি ডিরেক্টলি কালার কোড দিয়েও কাজ করেন, সমস্যা নেই। আমরা স্ট্যান্ডার্ডটা মেনটেন করার জন্য এগুলো করতেছি আর কি। একটা প্রজেক্ট কিভাবে শুরু করবেন আর কি। যাই হোক, আমরা মোটামুটি দেখলাম, কালার কোডটাও পাইলাম। এখন আমরা দেখেন আমাদের কি লাগবে, দেখেন ফন্ট কত আছে, ধরেন প্রত্যেকটা ফন্ট আছে 20, হ্যাঁ ফন্ট সাইজ কত আছে 20, ফন্ট সাইজ আপনার ধরেন ফন্ট সাইজ কত আছে 20 পিক্সেল তাই না? তাহলে আমাদের 20 পিক্সেল পাইছে। এখন আপনি দেখেন আমাদের ফন্টগুলো কিন্তু বড়ই আছে, দেখেন এখানে লাইভ করছে তো, এই যে দেখেন বড়ই আছে তাই না? এই জন্যই আর কি আমরা লাইভ করলাম আর কি। এখন আপনার এটা কি ফন্ট সাইজ কত, ফন্ট ওয়েট কত, মিডিয়াম, ফন্ট ওয়েট কত, এই যে টাইপোগ্রাফিতে এসে দেখবেন ফন্ট ওয়েট মিডিয়াম, ফন্ট সাইজ 20, আর এটা লাইন হাইটটা অটো আছে, এখানে দিতে পারেন। এভাবে আর কি ফিগমা থেকে কাজ করতে হয়। ফন্ট ওয়েট কত, ফন্ট ওয়েট মিডিয়াম, মিডিয়াম মানে কত জানেন, 500 আর কি, এটাকে 500 বলা হয়, ফন্ট ওয়েট বলা হয়, মিডিয়াম মানে 500 বোঝায় আর কি। আপনি মনে রাখবেন ফন্ট ওয়েট থাকে ধরেন সাধারণত 400 হলো রেগুলার, আর আপনার মিডিয়াম হলো 500, সেমি বোল্ট হলো আপনার 600, আর 700 হলো বোল্ট, মনে রাখবেন। 500 কি, 500 হলো মিডিয়াম, মানে 400 হলো রেগুলার, ফন্ট ওয়েট রেগুলার, এটা মনে রাখেন। 500 হলো মিডিয়াম, তারপরে 600 হলো সেমি বোল্ট, আমরা আস্তে আস্তে দেখবো। 700 হলো বোল্ট, মনে রাখবেন। আমাদের এখন মিডিয়াম আছে তো, মিডিয়াম ফন্টের ওয়েট হলো 500, তাহলে আপনার এখানে 500 পাবে আর কি। পাইছে, আশা করি বিষয়টা বুঝছেন আপনারা।
কিভাবে একটা জিনিসের টাইপোগ্রাফি নেস্ট হয়। আর আমরা বডিতে টাইপোগ্রাফিটা ইন্টার দিয়ে দিছি, এই জন্য পুরো ওয়েবসাইটে আমার শুধু ইন্টারই পাবে আর কি। যাক, আমরা এখন দেখলাম, এখন আমরা জাস্ট একটু স্পেসিং দিই। এখানে কিছু স্পেসিং আছে উপরে নিচে, উপর নিচে আপনার কিছু স্পেসিং আছে, এই যে 20 আছে আর কি। আপনার এখানে যেটা করতে পারি, আমরা মেইন হেডারে স্পেসিং দেবে, ধরেন প্যাডিং টপ 20 পিক্সেল, প্যাডিং বটম 10 পিক্সেল, সব মেপে মেপে দিবেন আর কি। এই যে আমাদের একটু স্পেস পাইছে, একটু ভালো লাগতেছে, তাই না? আমরা কিন্তু পুরো ওয়েবসাইটে দেখেন স্পেস আছে, উপরে স্পেস আছে, তাই না? আপনি চাইলে স্পেস যদি বেশি মনে হয় তাহলে আপনি একটু কম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে কম দিতে পারেন। এখন আমি কিভাবে মাপতে হয় সেই জিনিসটা তো জানলাম, তাই না? এইভাবে আপনি যেটার উপর ক্লিক করবেন, জনের দূরত্ব জাস্ট অল্টার চাপবেন, স্পেস দেখতে পারবেন, যেটা ইচ্ছে সেটা স্পেস। জাস্ট একটা সিলেক্ট করবেন আর একটা মাউস ধরে রাখবেন, তাহলে আর অল্টার ক্লিক করবেন, তাহলেই দেখতে হবে। যখন আমাদের মেনু হয়ে গেছে, এখন আমরা ব্যানারটা কিভাবে করতে হয় দেখেন। ব্যানারে চিন্তা করবেন কি, একপাশে কি, একপাশে আমরা শিপ জি, এটা আমাদের তো কন্টেনারে আমরা পেয়ে গেছি, তাই না? আমাদের আর বারবার এটা দরকার নেই। কন্টেন্ট আমরা পেয়ে গেছি, বারবার দরকার নেই। কন্টেন্ট গুলো আমাদের 1290 এর মধ্যে আছে, কিভাবে করতে হয় আমরা আগে ডিসকাস করছি। যাই হোক, আমরা এক পাশে কি আছে কন্টেন্ট, এক পাশে ইমেজ, তাহলে আমরা একটা সেকশন বানাই। আমরা বলছি সেকশন গুলা কিভাবে তৈরি করতে হয়। সেকশন গুলা প্রথমে সেকশনের মধ্যে নেবেন, সেকশন গুলোর মধ্যে নিয়ে এখানে একটা ক্লাস নেম দিবেন অবশ্যই। ক্লাস নেম ধরেন হিরো সেকশন। আমরা সবার আগে বলছি এটাকে কমেন্ট করতে হয়, কমেন্ট করেন হিরো সেকশন। তারপরে কি করতে হয়, কন্টেন্ট গুলোকে আমরা কি বলছি, প্রথমে কন্টেন্টের মধ্যে নিতে হয়, কারণ কন্টেন্টের মধ্যে না নিলে কন্টেন্ট গুলো ফুল হইতে হবে। আমাদের কন্টেন্ট তো লাগবে, তাই না? এর মধ্যে কি লাগবে, এক পাশে কন্টেন্ট আছে, এক পাশে ইমেজ আছে। এক পাশে কন্টেন্টের জন্য কি করতে হবে জানেন, আর প্রথমে একটা মেইন কন্টেন্ট নিতে হবে, মেইন ডিপ নিতে হবে। তারপর কি বলতে হবে, আপনার ধরেন হিরো, এক পাশে ধরেন কি আছে কন্টেন্ট, তাই না? তারপরে ধরেন হিরো কন্টেন্ট, ধরেন হিরো কন্টেন্ট আছে। হিরো কন্টেন্টের মধ্যে কি কি, আরেক পাশে কি আছে, হিরো ইমেজ আছে। হিরো ইমেজ আছে, ইমেজের মধ্যে কি আছে, ইমেজটা একটা আছে। আর কন্টেন্টের মধ্যে কি কি আছে, টাইটেল, কন্টেন্ট আর বাটন। আপনি লেখেন টাইটেল, টাইটেল গুলো সাধারণত কি দেয় না, H2, কন্টেন্ট গুলো পিতে নেই। আমরা কি করলাম, পুরাটাকে কি করলাম, একটু ভেঙে ভেঙে করে, তাহলে বুঝতে সুবিধা। প্রথমটা কন্টেন্টের মধ্যে নিলাম, তারপর কি করলাম, একটা মেইন হিরোর মধ্যে নিলাম, তারপর এটাকে আবার ভাগ করলাম, দেখেন, তাই না? একটা পুরো কন্টেন্টের মধ্যে নেওয়ার কারণ কি, কন্টেন্ট গুলো আমাদের মেইন মিডিলে থাকবে। আর এটা নেওয়ার কারণ কি, এটা নেওয়ার কারণ হলো আমাদের কন্টেন্ট গুলো আমাদের, আমরা যেহেতু পাশাপাশি করব এই দুইটা এলিমেন্ট, তাহলে এটাকে ধরলে আমাদের দুইটা এলিমেন্ট ওটা পাশাপাশি হয়ে যাবে। কন্টেন্ট গুলো নিয়ে এসে আমরা জাস্ট ডাবল ক্লিক করেন, কপি করেন, কন্টেন্ট গুলো নিয়ে আসেন। কন্টেন্ট আমাদের নিয়ে আসা হয়ে গেছে। আমরা পি পি গুলো নিয়ে এসে, পিটা নিয়ে আসলাম। আমরা এখন দুইটা মেনু নিব, তাই না? দুইটা মেনু আবার পাশাপাশি, দেখেন এটা ডিজাইন আবার করতে হবে। ও আমাদের ডিজাইন কেমন, এই যে এখানে কিন্তু কন্টেন্ট নিয়ে এসছে, আমার ইমেজটাও শো করে। আচ্ছা, মেনুগুলো, বাটনগুলো শো করে। বাটনের জন্য একটা ক্লাস নিতে হবে, কারণ কি, বাটনটা তো পাশাপাশি বসছে, ওইটার আবার ডিজাইন করতে হবে, এই জন্য ক্লাস নিতে হবে আমাদের। ধরেন নেম বাটন এরিয়া, ধরেন এই ট্যাগের মধ্যে আপনার একটা ক্লাস নেই, ধরেন ভিউ বাটন, এটার নাম ভিউ বাটন, এটার নাম কি সেটা নিয়ে আসেন। ভিউ, কপি করেন ভিউ মাই ওয়ার্ক। আর আরেকটা বাটন আছে আমাদের, এটার নাম হলো ডাউনলোড বাটন, এটাকেও কপি করেন, ডাউনলোড সিভি। এটা হয়ে গেল আমাদের
এখন আপনাকে যেটা করতে হবে, ডাউনলোড বাটনে এলাম, দেখি আমাদের লাইভে কি আসছে। এই যে বাটন দুইটা চলে আসছে। আমরা ডিজাইন করব। আমরা এইচটিএমএল দিয়ে জানি কাঠামো তৈরি করে, ডিজাইন করে সিএসএস দিয়ে, এটা আমরা জানি। আমরা কাঠামো তৈরি করতেছি। এরপরে কি আছে, ইমেজ আছে, তাই না? ইমেজটা আমরা এক্সপোর্ট করে নেই। জাস্ট এখানে ক্লিক করলে এখানে এক্সপোর্ট পাবেন। এক্সপোর্টে ধরেন পিএনজি, যেহেতু আমাদের সার্কেল বেস পিএনজি লাগবে, জাস্ট ক্লিক করেন। ইমেজটা নিয়ে এসে ইমেজটা নেন। নেওয়ার পর আমাদের ফোল্ডারে নিয়ে আসতে হবে। এইচটিএমএল যে ফোল্ডারটা আছে, অ্যাসেটস, ইমেজ, ইমেজ, আর এটার নাম হলো হিরো ইমেজ। ধরেন হিরো ইমেজটাকে আমরা লিঙ্ক করাইতে কিভাবে লিঙ্ক করতে হয় আমরা জানি। অ্যাসেটস এর মধ্যে আছে, ইমেজের মধ্যে আছে হিরো ইমেজটা। অবশ্যই অল্টারনেটিভ টেক্সট দিবেন, কখনো মিসিং হলে এটা শো করবে। দেখেন আমাদের মোটামুটি রেডি, আমাদের ডিজাইনটা মোটামুটি স্ট্রাকচার রেডি। আমরা এখন এটাকে ডিজাইন করবো। দেখেন কিভাবে ডিজাইন করতে হয়। এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এই ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে ফেলি। দেখেন ব্যাকগ্রাউন্ড, এটা সেকশনের ব্যাকগ্রাউন্ড। সেকশনের ব্যাকগ্রাউন্ড কিভাবে দিবেন, সেকশনটাকে ধরতে হবে। সেকশনের নাম কি, হিরো সেকশন। হিরো সেকশন দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেন। আমরা বলছি প্রত্যেকটা এটা ধরেন হিরো, আমরা এরকম কমেন্ট করে করে করবো, তাহলে একটা স্ট্যান্ডার্ড কোড বজায় করে আপনারা কাজ করতেছেন আর কি। হিরো সেকশন ব্যাকগ্রাউন্ড কালার। আপনি যদি এই কালারটা ডিরেক্টলিও বসান কোনো সমস্যা নাই। এই যে হ্যাশ দিয়ে কালার কোডটা বসাই দিবেন, তাহলে কিন্তু কাজ করবে, তাই না? আমরা কিন্তু বলছি না, আমরা এটাকে ভেরিয়েবলে ডিক্লেয়ার করবো। ভেরিয়েবলে কিভাবে ডিক্লেয়ার করতে হয় দেখেন। এই রুটের মধ্যে জাস্ট ডাবল ড্যাশ, ডাবল হাইফেন, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ক্লোন, ওই আপনার কন্টেন্টের নাম আর কি। কন্টেন্টের নাম আপনার এটা আমরা সেমিকোলন দিয়ে করে দিলাম। তারপরে এখন জাস্ট এই ব্যাকগ্রাউন্ড কালারটা ভ্যারিয়েবলে সেট করে দিতে হবে। এইটুকুই। এটা করার অনেক ফ্যাসিলিটি আছে, এখন বুঝবেন না। পরে যখন কালার চেঞ্জ করতে হবে তখন আপনাদের উপকারে আসবে খুব। আপাতত আপনি ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড কালার দিলে কোনো সমস্যা নাই, সেম জিনিসটাই পাবে আর কি। দেখেন এখানে কোনো সমস্যা নাই, সেম সেম জিনিসটাই পাবে। এখন আমাদের ডিজাইনটা করে ফেলি আমরা। পাশাপাশি করার জন্য আমরা জানি ডিসপ্লে ফ্লেক্স করতে হবে। সেটা হলো আমরা মেইন কোনটা, এই এলিমেন্টটাকে পাশাপাশি নিয়ে আসবো, তাই না? তাহলে আমাদের এটার মূল এলিমেন্ট কোনটা, প্যারেন্ট এলিমেন্ট কোনটা, এই যে মেইন হিরো, মেইন হিরোকে পাশাপাশি করতে হবে আর কি। এই প্রথম দিকে এই জিনিসগুলো বোঝাটা একটা ইম্পর্টেন্ট। ডিসপ্লে ফ্লেক্স করলে আমাদের এটা পাশাপাশি বসবে। দেখেন আমাদের এটা পাশাপাশি বসে গেছে, তাই না? এখন জাস্টিফাই কন্টেন্ট দিবেন। জাস্টিফাই কন্টেন্ট আপনার স্পেস বিটুইন দিবেন, তাহলে আপনার দুটো যেহেতু দুই পাশে আছে, এর পাশে এর পাশে, তাহলে আপনার দুইটা দুই পাশে বসে যাবে। এখন আমাদের আরেকটা জিনিস আছে, এটা তো একটা হাইট আছে, তাই না? এটা উচ্চ পুরো স্ক্রিন জুড়ে দেখাচ্ছে, তাই না? পুরো স্ক্রিন জোড়ার জন্য এটাকে আপনার হাইট দিয়ে রাখতে হবে আর কি। আপনার এটার হাইট দিয়ে দেন। আপনাদের মেইন হিরো, এই মেইন হিরোকে হাইট দিয়ে দেন। হাইট দিয়ে দেন 100 VH। আমরা জানি 100 VH দিলে পুরো স্ক্রিন জুড়ে শো করবে কন্টেন্টটা। এই যে দেখেন পুরো স্ক্রিন জুড়ে কার ব্যাকগ্রাউন্ড কালারটা সরাই গেল। আমরা কি করতে হবে, কন্টেন্টগুলো সেন্টারে নিয়ে আসতে হবে। কন্টেন্টগুলো কিন্তু সেন্টারে, তাই না? কন্টেন্টগুলো সেন্টারে নিয়ে আসার জন্য আমরা জানি অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। তাহলে আপনার কন্টেন্টগুলো ইজিলি সেন্টারে চলে আসবে। এই যে এবার জাস্ট আমরা এটার ফন্ট সাইজ বাড়াই দেবো, তাহলে আমাদের ডিজাইন ওকে। আর এটা একটু ডিজাইন করবো। তাহলে এটার এটার ট্যাগ ধরেন, এটার কত আছে দেখেন। এটা আপনার আছে হলো কন্টেন্টটা হিরো কন্টেন্টের মধ্যে H2, হিরো কন্টেন্টের মধ্যে যে H2টা আছে, হিরো কন্টেন্টের মধ্যে যে H2টা আছে, এটাকে আমরা ডিজাইন করব। এটাকে ডিজাইন করার জন্য আপনাকে যেটা করতে হবে, এটাকে দেখতে হবে, এটা ফন্ট সাইজ কত। এখানে ক্লিক করার পর ফন্ট সাইজ আছে আপনার 80 পিক্সেল, এটা বোল্ড, লাইন হাইট আছে 90। তাহলে আপনাকে বলতে হবে, আমরা দেখি কেমন লাগে। ফন্ট সাইজ 80 পিক্সেল, যদি খারাপ লাগে আমরা একটু কমাই দেবো আর কি। তো ফিগমাতে দেওয়া আছে সেটা করার চেষ্টা করবেন আর কি। লাইন হাইট ধরেন 90 পিক্সেল, আর আপনার ফন্ট ওয়েট আছে কত, 700। 700 মানে বোল্ড, আমরা আগেই বলছি। কারণ এখানে আবার একটা জিনিস দেখেন, ফন্ট ওয়েট এই যে
ফন্ট রেট কত হয়? 100, 200, 300, 400, 500, 600, 700। 700 মানে বোল্ড আর কি। আমরা বলছি 500 মানে মিডিয়াম, 600 মানে সেমি বোল্ড, 700 মানে বোল্ড, আর 400 মানে নর্মাল। মনে রাখবেন, এটা খুব নর্মাল জিনিস, এগুলো ভাইবাতে ধরে আর কি। দেখেন আমাদের ডিজাইনটা চলে আসছে, কিন্তু আমাদের ডিজাইনটা তো এইরকম না, ডিজাইনারের পরে এটা আপনার স্পেস আছে, আপনি ডিজাইনারের পরে স্পেস দিয়ে দেন, ডিজাইনারের পরে একটা বিয়ার দিয়ে দেন, তাহলে এটা দেখেন আপনার এটা চলে আসলো, তাই না? এটা চলে আসলো। এবং ডেভেলপার আমাদের ডিজাইনারটা কিন্তু অন্য কালারের, তাই না? এটা অন্য কালারের, এটা উপরে ফেলি। আপনি যদি এটাকে অবশ্যই স্পেন ট্যাগের মধ্যে নিতে হবে। স্পেন ট্যাগের মধ্যে আপনার ডিজাইনারটা, মানে এটাকে জাস্ট কালার লিখে দেবো আর কি। স্পেন ট্যাগের মধ্যে নিয়ে এইখানে একটা ক্লাস দিবেন, ধরেন ডিজাইন কালার, ডিজাইন কালার, ডিজাইন ধরেন, ডিজাইন কালার ধরেন, আপনি এই ক্লাসটাকে ধরলেন, আপনি জাস্ট কালার কোডটা বসাই দিলেন। আমরা জানি কালার কিভাবে করে, ভেরিয়েবলের মাধ্যমেও নেওয়া যায়, আবার আপনার নর্মালিও নেওয়া যায়। আপনি চাইলে এটাকে নর্মালি দিতে পারেন, কোনো সমস্যা নাই। মাঝে মাঝে সমস্যা হলে আনগ্রুপ করবেন আর কি, মাঝে মাঝে সিলেক্ট করা যায় না, মাঝে মাঝে যখন সিলেক্ট করা যাবে না তখন আনগ্রুপ করবেন আর কি। যখন আমার একটু সমস্যা হচ্ছিল দেখে আমি আনগ্রুপ করে নিয়েছি, এখানে যখন সিলেক্ট করতে পারবেন না তখন আনগ্রুপ, এখানে একটা ক্লিক করলে আনগ্রুপ নামে অপশন আসবে, আনগ্রুপ, এই যে আনগ্রুপ, তাহলে আপনারা এটা সিলেক্ট করতে পারবেন আর কি। এই যে জাস্ট এখন সিলেক্ট করতে পারতেছে, মাঝে মাঝে ইস্যু হইলে আনগ্রুপ করে নেবেন। জাস্ট এটা কালারটা আমরা সেট করে নেই, জাস্ট ক্লিক করবেন, এই কালার কোডটা দেবেন, সিলেক্ট করলাম, এখানে আসলাম, এইখানে ক্লিক করলাম, এখানে আসলো, দেখেন কালার কোডটা নিয়ে নিয়ে এটা ধরেন আপনার থিম কালার বলে দেয় ওদেরকে, এটা থিম কালার। থিম কালার ধরেন এই কালারটা আমরা দিয়ে দিলাম, আমরা জানি কালার কোডের আগে হ্যাশ দিতে হয়, অবশ্যই সেমিকোলন দিয়ে কালারটা মানে শেষ করতে হয়। কালার কোডটা নিলাম, জাস্ট এটাকে আপনি জাস্ট ভেরিয়েবলের মাধ্যমে নিতে পারেন, জাস্ট এটুকুই। ডিরেক্ট কালারটা দিলেও কাজ করবে, আমরা বলছি কোনো সমস্যা নাই, ডিরেক্ট আপনি কালার দিলেও কাজ করবে। আপাতত এটা দেখে আসি, কালার কিন্তু হয়ে গেছে, আমাদের ডিজাইন কিন্তু ওকে, তাই না? কালার কিন্তু ওকে, তার আপনি জাস্ট এটাকে আপনি নর্মাল কালার দিলেও কাজ করবে, আপনারা যেভাবে কাজ করেন কোনো সমস্যা নাই। আমরা ভেরিয়েবল দিয়ে কাজ করতেছি, স্ট্যান্ডার্ডটা মেনটেন করতেছি আর কি। যাই হোক, আমাদের এটা হয়েছে, দেখেন কত স্পেস পাচ্ছে, ডিফল্ট ভাবে অনেক ট্যাগ স্পেস পায়, অনেক কিছু পায়, বুঝছেন? এই জিনিসগুলো আমাদের বন্ধ করতে হবে, নাহলে ডিজাইন মিলাইতে পারবেন না। দেখেন ডিফল্ট ভাবে মার্জিন পাচ্ছে একটা, এটা মনে রাখবেন, ডিফল্ট ভাবে মার্জিন পাচ্ছে, এগুলো আপনারা অফ করে দেবেন। আপনার এই জন্য যেটা করবেন সেটা হলো এই যে H1, H2, H3 এগুলোকে মার্জিন প্রথমে অফ করে দেন। H1, H2, H3, H4, H5, H6, এটা কি বলে দেবো? একে বলে দে তুমি মার্জিন ডিফল্ট ভাবে শূন্য পাবো, আমি যা লাগে আমি করে দেবো, সমস্যা নেই। দেখেন এখন মার্জিন শূন্য হচ্ছে, আমি দেখতে একটু সুন্দর লাগতেছে, তাই না? আর পির একটু এক্সট্রা মার্জিন আছে, থাকুক, সমস্যা নাই, ওটা কোনো প্রবলেম হলে আমরা পরে ওটাকে অফ করে দেবো। এখন আমাদের ডিজাইন কিন্তু অলরেডি কাছাকাছি চলে আসছে, এটা 3 লাইনে আছে, তাই না? 3 লাইনে আছে, এটাকে 3 লাইন কিভাবে করবেন? আমরা জানি কিভাবে ব্রেক করতে হয়। আপনার কন্টেন্ট ব্রেক করার জন্য আমরা বিয়ার নামে একটা ট্যাগ আছে, এটাকে ব্রেক, থটফুল, থটফুলে একটা বিয়ার ট্যাগ দিয়ে দেন, তারপরে ক্রিয়েটিং এর পর একটা বিয়ার ট্যাগ দিয়ে দেন, তাহলে আমাদের কন্টেন্টগুলো পাশাপাশি বসবে। দেখেন কন্টেন্টগুলো পাশাপাশি বসছে, তাই না? এখন আপনাকে যেটা করতে হবে, এই মতো করতে হবে। এটা ফন্ট সাইজ কত? 18 আছে, তাই 18 মিডিয়াম। আপনি সেম ভাবে ডিজাইন করেন, আপনার একবারেও ফন্ট সাইজ নেওয়া যায়। হ্যাঁ, আপনি একবারেও ফন্ট সাইজ নিতে পারবেন। ধরেন আপনার একবারে ফন্ট সাইজ কিভাবে নেবেন দেখেন, আপনি বলে দিতে পারেন যে যত পি আছে তুমি ডিফল্ট ভাবে ফন্ট সাইজ 18 নাও, ফন্ট সাইজ ধরেন 18 পিক্সেল,
18 পিক্সেল। তাহলে দেখেন 18 পিক্সেল হয়ে গেছে। আপনি বলে দিতে পারেন যে তুমি এটা কালার, এটা আছে না বডি কালার নামে একটা ভেরিয়েবল নিতে পারেন আপনি। ও তাহলে বারবার লেখা লাগবে না আমাদের। বডি কালার, বডি কালারটা নিয়ে আসেন, এখানে ক্লিক করে জাস্ট বডি কালার, এখানে ক্লিক করার পর বডি কালার আসবে, আসার পর এখানে কালারটা নিয়ে নেবেন। এখানে বডি কালারটা এখানে সিলেক্ট করলে এই কালারটা চলে আসে আর কি। জাস্ট আমরা হ্যাশ দিয়ে বডি কালারটা নিয়ে নিলাম। জিনিসগুলো আমরা দেখছি, হ্যাঁ এই জিনিসগুলো একটু আমরা ফাস্ট করব, কিন্তু আপনারা আশা করি বুঝবেন আর কি। আমরা বলছি কালারটা এখানে সেট করে দেব, কালার ভেরিয়েবল। তাহলে আমাদের এটার কালার পেয়ে যাবে, দেখেন এই যে কালার পেয়ে গেল, কিন্তু এখানে কিন্তু আমাদের একটু স্পেস আছে, এক জায়গায় ভুল করে ক্লিক করে ফেলছে। আমরা আপনাদের মেইন এতে চলে আসি, পোর্টফোলিও স্টেপ। আমরা কি করলাম, আমরা হলো এটাতে ছিলাম তাই না, আমাদের এখানে স্পেস ছিল, স্পেস আছে, লাইন হাইট আছে, দেখেন এটা কিন্তু আমাদেরটা অত সুন্দর না। লাইন হাইট কত? লাইন হাইট 26, লাইন হাইট 26 দিয়ে দাও, লাইন হাইট 26। এটা ডিফল্ট ভাবে একটা সেট করে দিলাম যেন সবগুলো পিতে লাইন হাইট 26 পায়, লাইন হাইট 26 পাইছে তাই না। আমরা কিন্তু একটা ডিফল্ট ভাবে বলে দিলাম যে যত পি ট্যাগ আছে সবগুলো তুমি কন্টেন্ট এটা নাও। পি ট্যাগ গুলো সাধারণত একই থাকে, কিন্তু আপনারা যদি গ্লোবালি দেখেন সব পির সাইজ এক, লাইন হাইট এক, তখন আপনি এটা করতে পারেন। কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু অনেক সময় পির হয় কি আলাদা আলাদা। যেমন এটার ফন্ট সাইজ কত, এটার 20 আছে, যেমন ধরেন আমরা 18 দিয়েই করবো, সমস্যা নেই। অবশ্য টাইপ আপনার এখানে যা আছে সেটাই করতে হবে আপনাকে। আপনার অবশ্যই বডি ফন্টের সাইজ একই হয় আর কি সবকিছু। যাই হোক, আমরা এখন কাজ শুরু করে দিই। আমরা একটা ফন্ট সাইজ আপনি গ্লোবালি সেট করতে পারেন অথবা স্পেসিফিক ভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার যেটা লাগবে সেভাবে করবেন। আমরা এটা করলাম আর আমাদের ফন্ট তো পেয়ে গেছে। এখন জাস্ট আমরা বাটনটার সাইজ করি। বাটনটার সাইজ কত দেখেন, এখানে ক্লিক করলে আপনি ওয়ালটা চাপলে বুঝতে পারবেন। এই যে এটা কত, 30-30 এই পাশে আর 21-21, 22-22 প্যাডিং আর কি। এটা মনে রাখবেন। এভাবে মানে কোনটা সেট করে বাটন প্যাডিং গুলো লাগবে তাই না, স্পেস কত, এই জন্য আপনাকে বাটনের স্পেসটা নিতে হবে তাই না। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আপনি এক কাজ করেন, এই ফন্ট সাইজটা আপনার বডিতে দিয়ে দেন। তাহলে আপনার যত ফন্ট সাইজ বডি থেকে পাবে, তাহলে বারবার ফন্ট সাইজটা দেওয়া লাগবে না। আমাদের সব ফন্ট সাইজ দেখলাম 18 আছে তাই না, তাও পাচ্ছে কিন্তু তাই না। বডি থেকে দেন, এই টেক্সটগুলো একটু বড় হলো, মানে সেম দেখলাম এই যে এগুলার ফন্ট সাইজও দেখলাম 18 পিক্সেল আছে। এগুলো আপনি গ্লোবালি দিতে পারেন, প্রত্যেকটা ট্যাগকে ধরে ধরে দিতে পারেন, কোনো সমস্যা নাই আর কি। যাক, আমরা এই যে দেখলাম কিভাবে ফন্ট সাইজ গ্লোবালি দিতে হয়। এখন আমাদের বাটনগুলো সাইজ করে ফেলি। বাটনটা আর কাছে হিরো বাটন এরিয়া, তার মধ্যে তাই না, দুইটা আমরা কমন বাটন আমরা কমন ভাবে ডিজাইন করে ফেলি। আমরা ধরেন আমরা কি প্যাডিং নামে একটা অপশন আছে, প্যাডিং উপরে কি উপরের নিচে আছে আপনার 22 পিক্সেল, আর ডানে বামে আছে 30 পিক্সেল তাই না। তাহলে দেখেন এটার অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। প্রথম প্রথম কালারটার ব্যাকগ্রাউন্ড কালার আছে, আপনার প্রথমটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। ধরেন ব্যাকগ্রাউন্ড কালার আমরা যেটা করব ভ্যারিয়েবলের মাধ্যমে দিব, সেটা হলো আমাদের থিম কালারটা আছে প্রথমটা। আর অবশ্যই আমরা কালার কি করব, কালার প্রথমটার আছে হোয়াইট আর কি। আমরা এখন একটু ফাস্ট কাজ করব আর কি। এখানে আপনার হয়ে গেছে, আমরা জাস্ট প্যাডিংটা আমরা এখন দিব। হিরো বাটন এরিয়াতে প্যাডিংটা পাবে না, প্যাডিংটা পাবে হিরো বাটন এরিয়ার মধ্যে যে এটা আছে সেটাকে দিতে হবে, তাহলে পাবে। এই যে আমাদের প্যাডিংটা পেয়ে গেছে, উপর নিচে একটু বেশি স্পেস মনে হচ্ছে, যাই হোক ঠিক মতো বোঝা যাচ্ছে না, এই যে একটু বড় মনে হচ্ছে, আমরা একটু ছোট করে দিই, আর তাহলে একটু দেখতে ভালো লাগবে। আপনি ধরেন এখানে দেন আপনি উপর নিচে 15 আর ডানে ডানে ধরেন 35, তাহলে দেখতে ভালো লাগবে। এখন মোটামুটি ভালো লাগতেছে। এখন আমরা বর্ডার আছে তাই না, এই যে বর্ডার রেডিয়াস আছে। বর্ডার রেডিয়াস কিভাবে দেখবেন, বর্ডার রেডিয়াস এখানে ক্লিক করলে এই যে এখানে দেখবেন বর্ডার রেডিয়াস কত, এই যে এখানে এই যে রেডিয়াস আছে 4 এই যে বর্ডার রেডিয়াস, এই যে 4 পিক্সেল বর্ডার রেডিয়াস আছে। তাহলে প্রত্যেকটা বাটনের বর্ডার রেডিয়াস দিয়ে দেন, বর্ডার রেডিয়াস 4 পিক্সেল।
আমাদের এটা পেয়ে গেল। এখন আমরা জাস্ট এটা টেক্সট ডেকোরেশন নান করে, আমরা জানি এর একটা ডিফল্ট টেক্সট ডেকোরেশন পাই, এটাকে আমরা নান করে দেবো। নান হয়ে গেল দেখেন। কিন্তু আমাদের এই বাটনটা আবার এরকম আছে তাই না, বর্ডার আছে। আমরা জানি কিভাবে বর্ডার করতে হয়, সেটা হলো এই যে ডাউনলোড বাটনটাকে ধরেন, এটাকে জাস্ট আউটলাইন দিতে হবে। ধরেন আপনার আউটলাইন 1 পিক্সেল সলিড সলিড, ধরেন আপনার কালারটা নিয়েছি আমরা, এই যে টাইটেল কালার আর কি, এটা আর কি 00 কালার আর কি, ডিফল্ট কালার এটাই থাকে আর কি। তাহলে দেখবেন আপনার এখানে একটা আউটলাইন তৈরি হয়ে গেছে, এই যে কেন আপনার কালার কি, কালার এটা আপনার ব্ল্যাক কালার আছে আর কি। এটার কালার আপনি দেন, যেটা কপি করলেন সেটাই দেন, 00 মানে ব্ল্যাক কালার আর কি। আপনার ডিফল্ট এইভাবে কাজ করতে পারেন, আমরা ভ্যারিয়েবল নিয়েও কাজ করতে পারি, আমরা দুটোই দেখলাম। আপনারা এইভাবে স্ট্যান্ডার্ড ভাবে কাজ করবেন আর কি। আমাদের কালার হয়ে গেল। এখন আমরা একটু গ্যাপ দিই, এখানে এখানে একটু গ্যাপ আছে, এই গ্যাপটা কিভাবে তৈরি করবো, সিলেক্ট করে অল্টার চাপলে 30 পিক্সেল গ্যাপ আছে। আপনি ভিউ বাটনের প্যাডিং রাইট দিয়ে দেন, প্যাডিং রাইট ধরেন, প্যাডিং রাইট না মার্জিন রাইট দিতে হবে, মার্জিন রাইট ধরেন 30 পিক্সেল। তাহলে আপনার এখানে 30 পিক্সেল হয়ে গেছে আর কি, এই যে স্পেস তৈরি হয়ে গেল। আপনি জাস্ট উপরে একটু স্পেস দিলেন, এই কন্টেন্ট সাথে কত স্পেস আছে দেখেন, 60 পিক্সেল আছে। হ্যাঁ, আপনি একটু স্পেসটা মানে বেশি হয়ে যায়, হ্যাঁ 60 পিক্সেল আছে। তো আপনি, আমরা প্র্যাকটিস করতেছি তো এই জন্য ফিগমাটা অত মানে ভালোভাবে করা হয় না আর কি, খুব স্ট্যান্ডার্ড মেনটেন করে করা হয় না, এই জন্য স্পেসটা বেশি মনে হচ্ছে। যাক, যে স্পেসটা আছে সেটাই দিবেন, সমস্যা নাই, কিন্তু আমরা এখানে 40 দিলে আর একটু ভালো লাগবে আর কি। আপনি ক্লায়েন্ট যে স্পেসটা দিবে সেটাই দিবেন আর কি, মানে যে ফিগমাটা দিব ওই সাইজই দিবেন। হিরো বাটন এরিয়ার উপরে যদি আপনি হিরো বাটন এরিয়া বা আপনি হিরো কন্টেন্ট আছে এটাকেও সেট করে দিতে পারেন। আচ্ছা, হিরো বাটন এরিয়াকে আমরা বলে দিই তুমি প্যাডিং টপ, এটা বলে দিতে পারেন তুমি প্যাডিং টপ 40 পিক্সেল নিয়ে নাও, তাহলে দেখবেন এটারে প্যাডিং টপ পেয়ে যাবে। 40, আমাদের একটা স্পেস তৈরি হয়ে গেল, আমাদের এটা হয়ে গেল তাই না। আমাদের কি হলো, একটা হেডার হয়ে গেল, আমাদের ব্যানার হয়ে গেল। আমরা জিনিসটা আর একটু সুন্দর করি, 40 পিক্সেল তো বেশি মনে হয়ে যাচ্ছে, আপনাকে এটাকে দিতে হবে 20 পিক্সেল, কারণ কি পির এক্সট্রা 20 পিক্সেল পাচ্ছে, এই জন্য আর কি এই সমস্যা। যাক, একটু কম বেশি করে দিতে হবে আর কি আপনাকে। যাক, মোটামুটি আমাদের রেডি হয়ে গেল একটা হিরো ব্যানার। দেখেন আমাদের এই ডিজাইন সেম, কোনো কম নাই, এই জন্য এটা পিক্সেল পারফেক্ট ডিজাইন করবেন আর কি। এটা পিক্সেল পারফেক্ট ডিজাইন করবেন। আমরা একটু হোভার ইফেক্ট দিই, তাহলে দেখতে ভালো লাগবে। হোভার ইফেক্ট দেই, ধরেন ভিউ বাটনে হোভার ইফেক্ট কিভাবে দেয় এটা আপনারা জানেন। ভিউ বাটন ধরেন হোভার, হোভার করলে কি হবে, হোভার করলে ধরেন ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে না, আর নর্মাল কালারটা হয়ে যাবে এই কালার। আর আপনার একটা বর্ডার তৈরি হবে, ধরেন আউটলাইন মানে এটা একটা এইভাবে বর্ডার তৈরি করা যায়, ধরেন এইভাবে। আপনি যদি বর্ডার দিতেন না এই জায়গায়, তাহলে আমি সমস্যাটা দেখাচ্ছি। এখানে কি আসবেন, এই যে এখানে আসলে সুন্দর, এখানে কোনো ভেঙে যাচ্ছে না তাই না, সুন্দরভাবে কাজ করতেছে। আপনি যদি এই জায়গায়তে বর্ডার দিতেন, দেখেন কি কিভাবে ডিজাইনটা কিন্তু ব্রেক করবে, মানে একটু নড়বে, দেখেন এই যে নড়তেছে না, এই পাশেটাকে নড়তেছে। বর্ডারের কাজ কি, ও একটা এক্সট্রা স্পেস নেয় নেয়, হ্যাঁ। আর আউটলাইনের কাজ কি, ওইটা আপনার এক্সট্রা স্পেস নেয় না আর কি, ও ভিতরে কাজ করে, ওই যে হাইট উইথ আছে ওটার মধ্যে কাজ করে, এই জন্য এক্সট্রা স্পেস নেয়। এই জন্য বর্ডারগুলো সাধারণত আউটলাইন দিয়ে কাজ করার চেষ্টা করবেন। আমরা জানি আউটলাইনটা স্পেস মানে ওই এলিমেন্টের ভিতরে কাজ করে। আমরা এটারই একটু ব্যাকগ্রাউন্ড কালার ফ্যান্সি দিয়ে দিই, তাহলে আর একটু ভালো লাগবে। ক্লায়েন্ট আপনাকে বলেই দিবে কি ডিজাইন করবেন কি করবেন। আপনার ওভার কালার যখন দেন, ব্যাকগ্রাউন্ড কালার দেন, ওভারে আসলে ব্যাকগ্রাউন্ড কালার হবে আমাদের এইটা, তাই না। দেখেন এই যে আমাদের কি হবে, এখন কালারটা হবে হোয়াইট, কালার হবে ধরেন হোয়াইট, তাই না। এই যে আসলো, এখানে একটা আউটলাইন পাচ্ছে না, আউটলাইনটা নান করে দেন হোভারে, আউটলাইন নান, তাহলে মোটামুটি
ওই আউটলাইনটা পাবেন না। দেখেন এখন কিন্তু সুন্দর একটা ইফেক্ট তৈরি হলো, তাই না? প্রথমে যেটাতে যাবেন সেটাতে মাউস নিয়ে আসলে সেটাতে ইফেক্ট হবে আর কি। এটা হলো হোভার ইফেক্ট। এভাবে আপনারা সুন্দরভাবে সেকশনগুলো করবেন আর কি। এখানে কঠিন কিছু না আর কি। আমরা কি করছি, প্রথমে চিন্তা করছি এখানে কয়টা সেকশন, এখানে ধরেন এখানে লোগো সেকশন, এখানে কন্টেন্ট সেকশন। দেখেন এখানে লোগো সেকশন, এখানে কন্টেন্ট সেকশন। লোগো আর এখানে এটা মেনু এলিমেন্ট, দুইটাকে কি করছি একটা মেইন এলিমেন্টের মধ্যে রাখছি। এই মেইন এটারটাকে কি করছি ডিসপ্লে ফ্লেক্স করে দিচ্ছি, তাই না? তখন এই দুইটা পাশাপাশি বসছে। এখন আমরা দেখলাম মেনুগুলোও তো পাশাপাশি বসবে, তাহলে কি করব, এই এলিমেন্টগুলোর যে মেইন সিলেক্টর মেইন ক্লাস, এই মেইন মেনুকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিচ্ছি। ডিসপ্লে ফ্লেক্সের পর এটা পাশাপাশি বসছে। আবার আমরা এই হিরো সেকশনে কি করছি দেখেন, এই হিরো সেকশনে আপনার এটা পাশাপাশি দরকার, তাই না? এই জন্য আমরা কি করছি, প্রথমে আমরা এরকম এইটা একটা এলিমেন্ট, এটা দুটো এলিমেন্ট নিছি, দুটো এলিমেন্ট কার মধ্যে রাখছি, মেইন এলিমেন্টের মধ্যে রাখছি। মেইন এলিমেন্টে রাখার কারণে আপনার হলো এই যে মেইন এটারে ডিসপ্লে ফ্লেক্স করে দিছি। আপনার ডিসপ্লে ফ্লেক্স করার কারণে এটা পাশাপাশি বসছে। তারপর জাস্টিফাই কন্টেন্ট এসএসভি রিটার্ন দিছি, এসএসভি রিটার্নের কারণে আপনার দুটো পাশাপাশি মানে এটা এই পাশে এটা এই পাশে। আর অ্যালাইন চেঞ্জ সেন্টার দা মিনিমাম হাইট দিছি, মিনিমাম হাইট মানে ওটা পুরোটা স্ক্রিন জুড়ে বসবে আর কি। আপনি যদি মিনিমাম হাইট ধরেন, এখানে কোথায় মিনিমাম হাইট ধরেন আপনার হিরো সেকশন কোথায়, এই যে মিনিমাম হাইট ধরেন 50 ভিএস দিলেন, তাহলে আপনার ওটা স্ক্রিনে 50 দেখাবে আর কি। এই যে দেখেন এই যে স্ক্রিনে 50 দেখাবে আর কি। এটা এখানে 50 এখানে 50, হ্যাঁ। ভিএস মানে ওটা স্ক্রিনে 50 ভাগ দেখায় আর কি। আমাদের ধরেন পুরোটাই দরকার, এই জন্য আমরা তো আপনার তো 77 দিলেন, তাহলে আপনার স্ক্রিনে 77 ভাগ দেখাবে। সেন্টারে কিভাবে শো করতেছে, সেন্টারে শো করার উদ্দেশ্য ছিল এই যে এলাইন আইটেম সেন্টার। আমাদের পুরো স্ক্রিন ধরে আমরা দেখাবো, এই জন্য আমরা হাইট 120 দিয়ে ফেলছি আর কি। যাই হোক, এভাবে আপনারা প্র্যাকটিস করবেন আর কি, বুঝে বুঝে প্র্যাকটিস করবেন। তারপরে দেখেন এখানে আবার দুইটা পাশাপাশি বসার জন্য কি করছি আমরা, এই ট্যাগ নিয়ে ফেলছি, এই ট্যাগ নিয়ে ফেলছি। এই ট্যাগ জানি আমরা ইনলাইন এলিমেন্ট, যতখানি কন্টেন্ট ততখানি সে উইথ নিয়ে নেয়। এই জন্য আমরা সুন্দরভাবে দুইটার আলাদা আলাদা ক্লাস নিয়ে ডিজাইন করে ফেললাম। মোটামুটি আমাদের হিরোটা কমপ্লিট। আমরা নেক্সট ক্লাসে আমরা এই জিনিসগুলো দেখবো, আস্তে আস্তে সবগুলোই দেখবো আর কি। এভাবে আপনার থিঙ্কিং করতে হবে, থিঙ্কিং যত পজিটিভ হবে আপনার সেকশনগুলো তত সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন আর কি। যেমন এখানে আমাদের পাশাপাশি করতে হবে। আমরা একটা কমন হেডিং নেব, কমন হেডিংটা সব জায়গায় সেম, তাই না? কমন হেডিং নেব, সব জায়গায় সেম কমন হেডিং নেই, ওইটা বারবার ইউজ করব। আর এই জিনিসগুলো তো আমরা জানি, এটা তিনটা বক্স নেব, তিনটা বক্স নিয়ে ডিসপ্লে ফ্লেক্স করে দেবো। এগুলো আমরা জানি কিভাবে করতে হয়। আর এই আইকনগুলো নেব, ফন্ট অসামের মাধ্যমে আইকনগুলো আমরা নিয়ে আসবো।